তো শুরু করেছি, তো ওইটা তো কয়েকটা বাদ ছিল, মানে বুঝতে পারিনি আর কি। কোনটাই বলো তো? ওই 30 নম্বর অঙ্ক একটা আছে ওটা। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আর পার্সেন্টেজের গুলো অনেক কটা বুঝতে পারিনি, তো ওইখানে বলে দিও দু চারটা। আচ্ছা, যেটা যেটা সমস্যা আছে তুমি বলো দেখি আজকে। এক মিনিট। বলো সমস্যাগুলোই বলো তাহলে আজকে শুনি, কোন চ্যাপ্টারে কি সমস্যা আছে। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, শুভঙ্কর জয়েন করে গেছে। প্রথমে চলে আসি রেশিও অ্যান্ড প্রপোর্শন। হ্যাঁ, রেশিও অ্যান্ড প্রপোর্শনে বলো কোনটা কোনটা অসুবিধা আছে। আমি 51 পর্যন্ত করে মনে হচ্ছে ছেড়ে দিয়েছিলাম, 51-52 পর্যন্ত কিছু একটা হবে। বলো কত নম্বর? 30? যা, কারো ভয়েস আসছে না। বনানীর প্রবলেম আছে, ও দেখে বলছে। আচ্ছা আচ্ছা, আলিয়া তোমার সবগুলো হয়েছে? আমি না রেশিও প্রপোর্শনের আর বাকিটা করতে পারিনি, মানে বসতে পারিনি, আচ্ছা অন্যগুলো করছিলাম। আচ্ছা। আর ওইদিকে পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল। অতটা দেখা হয়নি, পার্সেন্টেজ হয়ে গেছে, হুম। প্রফিট লসটা শুরু করেছিলাম, আচ্ছা অর্ধেকের বেশি হয়েছে। পার্সেন্টেজে কিছু অসুবিধা নেই আমার। আচ্ছা। কোশ্চেন নাম্বার 66 টা করো তো। কোশ্চেন নাম্বার 66।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 66 হয়েছে অ্যান্সার? আচ্ছা সুদীপ, তুমি অনেক পরে জয়েন করলে। সুদীপ এসেছে কিন্তু টাইমের মধ্যে কেউ আসছে না, এটাই সমস্যা। এর পরের দিন থেকে সমস্ত ক্লাস, মানে এর পরের দিন থেকে আমার ক্লাস 10টায় হবে, ম্যাথ ক্লাস। হ্যাঁ, একটু কষ্ট করে করো, কারণ যে কজন আছে ওদের 10টায় সুবিধা হবে। 10টা থেকে ওই 1.5 ঘন্টা মতো ধরো। আচ্ছা, কি বলেছে? পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। ছেলের বয়স যদি আমি 1 ধরি, তাহলে পিতার বর্তমান বয়স কত হয়ে যাবে? 3 গুণ, মানে 3 হয়ে গেল। যদি 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, এবার 15 বছর পরে, 15 বছর পরে কি হচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলো, মানে 15 বছর পরে আমি ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে 1, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে? দ্বিগুণ, তাহলে 2 হয়ে গেল। তবে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এদের মধ্যে ডিফারেন্স যেটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 15 ইয়ার করে, সেই জন্য আমি 15 করে লিখে ফেললাম। এবার ক্রস রুল ইউজ করব। 3 একে 3, 2 একে 2, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 1। 15 দিয়ে কত? 30, 15 একে 15, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল? 30 থেকে 15 বাদ দিলে 15। এটা ডিরেক্ট কিভাবে বলেছিলাম যে 2 আর এবং 1 এর মধ্যে ডিফারেন্স করে নাও। 1 হচ্ছে আর যেহেতু 15 আছে এখানে, যেহেতু 15 আছে দুটোতেই, তখন এরকম ভাবে করব যে সেম ডিজিট যদি থাকে, সেম সংখ্যা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বড়, এমনিতে এটা তো মুখোমুখি হয়ে যাবে, কিন্তু বড় সংখ্যা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব? 2 থেকে 1 বাদ দিয়ে এই যে সেম নাম্বার যে আছে নাম্বারের সাথে গুণ করে দাও, তাহলে 15 পেলাম। তাহলে পুত্রের বয়স কত হয়ে যাবে? পুত্রের বয়স হচ্ছে 15 ইয়ার, এবং পিতার বয়স তাহলে কত? 45 ইয়ার। 15 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল। বর্তমান বয়স এটাই। আর যদি বলতো যে 15 বছর পরে বয়স কত হবে, তাহলে কি করবে? 45 এর সাথে 15 যোগ করে দাও, এটা ফাদার হয়ে গেল। সমান কত হয়ে যাবে? 45, সরি 15 প্লাস 15। এই কোশ্চেন আছে, আমরা ছোটবেলায় করেছি না পিতা পুত্রের অঙ্ক, তখন অন্যভাবে করতাম। 60 ইয়ার, 30 ইয়ার। এবার এইভাবে না করে যদি তোমার, যেহেতু এটা বর্তমান চেয়েছে, যেটা আমি বলেছিলাম যে যদি বর্তমান চাই তাহলে বর্তমানকে উপরে রাখবো। আর যদি তোমার 15 বছর পরে আমাকে চাইতো, পরেরটা যদি চাইতো 15 বছর পর, 15 বছর পর, এটা 15 বছর পরের রেশিও, তাহলে আমরা তাড়াতাড়ি বের করার জন্য কি করব? যেটা চাইবে সেটাকে উপরে রাখবো। 2:1। যদি এটা চাইতো যে 15 বছর পরে ওর বয়স কত হবে, পিতার বয়স অথবা পুত্রের বয়স কত হবে, সেটা যদি চাই তাহলে আমরা 15 বছর পরে যেটা রেশিও আছে সেটাকে নিব। ডিফারেন্স এটা একই থাকবে, 15-15। ক্যালকুলেশন যদি করো, 3 একে 3, 2 একে 2, শুধুমাত্র ডিফারেন্সটা নাও। 3 একে 3, 2 একে 2, 1 হচ্ছে। 3 × 45, 45 থেকে দেখো 15 হচ্ছে, 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2। 2 এর সাথে 15 গুণ করো, তাহলে কত পেয়ে যাবো? 30। 30, 60। ফাস্ট করার জন্য এরকম ভাবে করতে পারো। আচ্ছা বনানী, তুমি খুঁজে পেলে না অঙ্ক কত নম্বর করবো? শুনতে পাইনি কিন্তু আমি। তাহলে কি করবো? মিক্সড অ্যালিগেশন কি শুরু করবো? না তোমাদের যেগুলো সমস্যা আছে সেগুলো করবো, বলো? যা, কারো কোনো রেসপন্স নেই কেন? করেন দিয়ে স্যার কি বলছিলেন ওটা শুরু করেন। আচ্ছা, তোমাদের ভয়েস একটু প্রবলেম হচ্ছে হয়তো। হ্যাঁ তাহলে মিক্সচার অ্যালিগেশনই শুরু করি। হ্যাঁ, বাকি অঙ্কগুলো একটু করে নিও, যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই বলবে। কি বলেছে দেখো, প্রথমে একটু জাস্ট বেসিক জিনিসগুলো পড়ে নিব। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। মিক্সচার মানে তোমরা সকলেই জানো, সেটা মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ।
কিন্তু অ্যালিগেশন জিনিসটা কি সেটা আমরা আজকে বুঝবো, ঠিক আছে। মিক্সচারের ডেফিনেশন যদি করতে যাই তাহলে এরকম ভাবে বলবো যে আমি কি করলাম, যে দুটো পাত্রে, কারণ এটা দিয়ে তো অ্যালিগেশন আসবে, দুটো পাত্রে আমি 100% একটাতে ধরে নাও ওয়াটার নিলাম, এটাতে 100% পুরো ওয়াটার আছে, ওয়াটার ছাড়া কিন্তু কোনো কিছু নেই। আর একটা হচ্ছে 100% ধরে নাও ওয়াইন আছে, ওয়াইন ছাড়া কোনো কিছু নেই। এই দুটোকে আমি মেশালাম এবং অন্য একটা পাত্রে রাখলাম, তাহলে এই পাত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মিক্সচার, এটাকে আমরা কি বলবো, মিক্সচার বলবো। এবং এটাও কি হচ্ছে 100% আছে, 100% মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে ওয়াটার এবং ওয়াইন আছে, ওয়াটার এবং ওয়াইন আছে, এই দুটো জিনিস আছে। তাহলে এবার অ্যালিগেশন তাহলে আমরা কি বলবো, অ্যালিগেশন মানে দেখো একটা জিনিস এখানে বলেছে, আমি যদি এরকম ভাবে আরেকটা মিক্সচার যদি বানাই, যেখানে আমি ওয়াটার নিলাম এবং এখানে আমি যেটা নিলাম সেটা হচ্ছে অ্যালকোহল নিলাম, ওয়াইন এবং অ্যালকোহল কিন্তু আলাদা, এখানে আমি কি নিলাম সেটা হচ্ছে, এটা তো ওয়াইন নিয়েছি, এবং এখানে এগুলো কিন্তু একে অপরের সাথে 100% আছে, যেটাতে ওয়াটার আছে শুধু ওয়াটার আছে, যেটাতে ওয়াইন আছে শুধুমাত্র ওয়াইন আছে, এই দুটোকে মেশানোর পরে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, মিক্সচার বলবো। এবং এটাও কি হচ্ছে নিজের 100% কিন্তু বজায় রেখেছে, মানে এর মধ্যে ওয়াটার এবং ওয়াইন না, এটা অ্যালকোহল নিয়ে নাও, এটাকে আমরা অ্যালকোহল নিয়ে নিই, অ্যালকোহল নিয়ে, তাহলে এটাও কি হচ্ছে, এটা হচ্ছে একটা মিক্সচার যেটা হচ্ছে কি তোমার ওয়াটার এবং অ্যালকোহল, এর মধ্যে কি আছে, ওয়াটার আছে এবং অ্যালকোহল আছে। এইবার এই দুটো মিক্সচারকে, যেটা নিজেদের 100% আছে, মানে একটা মিক্সচারে ওয়াটার এবং ওয়াইন আছে এবং একটা মিক্সচারে কি আছে তোমার ওয়াটার এবং অ্যালকোহল আছে, এই দুটো মিক্সচারকে যদি আমরা মেশাই তাহলে সেক্ষেত্রে আমরা এই মিশ্রণটাকে তখন বলবো একটাতে ওয়াটার প্লাস ওয়াইন, আর একটাতে হচ্ছে গিয়ে ওয়াটার প্লাস অ্যালকোহল, এই দুটোকে যদি মেশানো হয় তাহলে যেটা আমরা মিশ্রণ পাবো সেটাকে আমরা অ্যালিগেশন বলছি। এবার অ্যালিগেট করার যেটা নিয়ম, আবার এটাকে আমরা এই মিক্সচার গুলোকে নিয়ে আমরা কি করবো, অ্যালিগেট করবো, এই মিক্সচার গুলোকে নিয়ে কেউ কোনো কিছু বলছো কি দেখে নিন, কারো কোনো জিজ্ঞাসা নেই। তাহলে এটাকে আমরা কি বললাম, এই যে মিক্সচারটা পেলাম যার মধ্যে কি আছে, এবার সবকিছু আছে, তিনটে কোয়ান্টিটি আছে, ওয়াটার, ওয়াইন এবং কি হচ্ছে তোমার অ্যালকোহল আছে, এটাকে আমরা কি বলবো, তাহলে দুটো মিক্সচারকে যদি আমরা মেশাই, এবং এই যে মিক্সচার গুলো কিন্তু নিজেদের 100% আছে, 100% মানে কি, ওয়াটার এবং ওয়াইন ছাড়া একটাতে কোনো কিছু নেই এবং আরেকটাতে কি হচ্ছে ওয়াটার এবং অ্যালকোহল ছাড়া কোনো কিছু নেই, নিজেদের 100% কিন্তু ধরে রাখবে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা মেশানোর পরে যেটা আসবে সেটা হচ্ছে কি আমরা এটাকে অ্যালিগেশন বলবো। এবার অ্যালিগেশন মিক্সচার তো হলো, এবার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমি একটা কোশ্চেন করছি যে আমরা অ্যাকচুয়ালি তাহলে কোন জিনিসকে, এই যে আমরা মিশ্রণ চ্যাপ্টার করব, আমরা কোন জিনিসকে মেশাতে পারবো, কোন জিনিসকে মেশাতে পারবো, কোন জিনিসকে, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। বলো, আমরা যে উপরে দুটো মিশ্রণকে মেশালাম, উপরের যে দুটোকে মিশ্রণকে আমরা মিশিয়ে আমরা কি করলাম, অ্যালিগেশন করলাম, ঠিক আছে, কোন দুটো মিশ্রণকে আমরা কি করবো, মেশাতে পারবো, কোন দুটো জিনিসকে বলতে পারবো মিশ্রণকে আমরা মেশাতে পারবো,
আমরা এইখানে অঙ্ক করার সময় কি করব, যে আমরা সেই সমস্ত কোশ্চেন গুলো নিচ্ছি, দেখো যেগুলো কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি সেম স্টেটের হবে, সেম স্টেট, একই অবস্থার হতে হবে, যেমন বা এটাকে আমরা বলবো একই প্রকার হতে হবে। আর 2 নম্বর হচ্ছে কোনো কিছু সাপেক্ষ হতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে কোনো আরেকটা হচ্ছে গিয়ে তোমার কোনো কিছুর সাপেক্ষে হতে হবে। দেখো একটা হচ্ছে সেম স্টেটের হতে হবে, একটা হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে হতে হবে। সেম স্টেট মানে কি, দুটোই দেখা গেল আমি নিলাম, দুটোই লিকুইড হতে হবে, দুটোই লিকুইড। এবং কোনো কিছুর সাপেক্ষে মানে কি, যখন আমরা বললাম যে ধরে নাও আমি এখানে মিক্সারের অঙ্ক করছি এবং মিক্সারের অঙ্ক করার সময় ধরে নাও এরকম ভাবে বললাম যে মিক্সার না, আমি অন্য কিছু দিয়ে বলছি, যে কোনো কিছুর দাম এরকম ভাবে বলা আছে যে 50 রুপিস পার কেজি। তাহলে দেখো এখানে 50 যেটা রুপিস আছে সেটা কারো সাপেক্ষে বলা হয়েছে, যে 50 টাকা যে দাম সেটা হচ্ছে 1 কেজি রেসপেক্টে বলা হয়েছে। বা তোমাকে আমি বললাম যে ধরে নাও স্পিডের ক্ষেত্রে আমরা কি লিখি, যে 15 কিমি পার আওয়ার, 15 কিমি পার আওয়ার। তারপরে ধরে নাও 10 রুপিস পার লিটার, 10 টাকা 1 লিটারের দাম। তাহলে এই যে কোনো কিছু রেসপেক্টে যখন আমরা বলবো বা কোনো কিছু রেসপেক্টে যখন থাকবে এবং একই স্টেটের হতে হবে, দুটোই কিন্তু তুমি যদি লিটার, তুমি যদি আয়তনের অঙ্ক করো তাহলে দুটোই তোমাকে লিটারের সাপেক্ষে করতে হবে। তুমি যদি তোমার কোনো কিছু একটা মিশ্রণ নাও বা তুমি যদি ডিস্টেন্সের অঙ্ক করো, টাইম এন্ড ডিস্টেন্সের, তাহলে সেক্ষেত্রে দুটোই কি হতে হবে, স্পিড হতে হবে। আমরা এখানে উদাহরণ দিচ্ছি, দিয়ে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে দুটো জিনিস বুঝতে পারলাম, যে মিক্সারের অঙ্ক যে আমরা অ্যালিগেশনের যে অঙ্ক আমরা করবো, অঙ্ক করার সময় আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা সেম স্টেট আর একটা হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে কিন্তু আমরা করবো। যেমন আমি যদি কিছু এক্সাম্পল নিই এখানে, যে আমরা কোনগুলো অঙ্ক করতে পারবো কোনগুলো করতে পারবো না। সব অঙ্ক যে তোমার অ্যালিগেশন দিয়ে করতে পারবে, সব অঙ্ক কিন্তু করতে পারবে না। কিছু কিছু ক্যালকুলেশন তোমার খুব সহজ হয়ে যাবে, তুমি যদি মেথড অ্যালিগেশন যদি করা যায়, কোনো কিছুর সাপেক্ষে যদি বলা থাকে, সেম স্টেটের যদি হয়, তাহলে আমরা অ্যালিগেশন রুল অ্যাপ্লাই করতে পারবো। অ্যালিগেট করার একটা নিয়ম যা, সেটাকে আমরা অ্যালিগেশন বলছি। আর এমনি অ্যালিগেশনের সংখ্যা হচ্ছে ওটা। যেমন আমি যদি তোমাদের বলি যে ধরে নাও 5 আওয়ার বললাম আর 6 আওয়ার বললাম, ধরে নাও কোশ্চেন এরকম ভাবে বলেছে 5 আওয়ার 6 আওয়ার। আর এখানে এখানে কোনো কিছু একটা দেওয়া আছে অঙ্কের ভিতরে, ধরে নাও কোনো একটা জায়গায় 11 আওয়ার লেখা আছে, যে 5 আওয়ার 6 আওয়ার, আর মাঝখানে আমি কোনো একটা ভ্যালু বসালাম, সেটা হচ্ছে 11 আওয়ার, অ্যাভারেজ বলে দিলাম বা কোনো কিছু একটা বলে দিলাম। তাহলে এটাকে কি আমরা অ্যালিগেট করতে পারবো বলো? এটাকে কি আমরা অ্যালিগেট করতে পারবো? অ্যালিগেট করার একটা পদ্ধতি, সেটাকে আমরা অ্যালিগেশন বলছি। আগে এই জিনিসটা বলে দিই তারা, যে অ্যালিগেশন মানে আমরা মিশ্রণ দিয়ে বললাম, যে ধরে নাও এখানে এক্স আছে, তিনটে ডাটা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং মাঝখানে আমি একটা ডাটা লিখলাম সেটা হচ্ছে জেড। এই জেড এর ভ্যালু কি হবে, এই জেড এর ভ্যালু একটার থেকে বড় হবে, এই জেড এর ভ্যালু একটার থেকে বড় হবে, মানে ধরে নাও এখানে ওয়াই এর থেকে বড় এবং জেড এর ভ্যালু একটার থেকে ছোট হবে। জেড তোমার যে কোনো তোমার স্টেটের হতে পারে, ধরে নাও লিকুইড স্টেটে তিনটে জিনিস আছে এবং এক্স ওয়াই জেড আকারে কোনো কিছু মান দেওয়া আছে ওদের। তাহলে এখানে আমরা কি করবো, অ্যালিগেট করবো। অ্যালিগেট মানে এরকম ভাবে আমরা লাইন টেনে জাস্ট অ্যালিগেট করি। কি করি, যে মিডিলের যেটা ভ্যালু আছে একদিক থেকে ক্যালকুলেশন করি, যে এক্স থেকে প্রথমে জেড কে ধরো বাদ দিলাম, এক্স থেকে জেড কে বাদ দিয়ে আমি এই পাশে বসাবো, একটা লাইন বরাবর বসাবো। এক্স থেকে জেড কে বাদ দিলাম, জেড কে বাদ দিয়ে আমি এক্স মাইনাস জেড বসালাম। তারপর আবার জেড থেকে শুরু করলাম, জেড থেকে ওয়াই কে বাদ দিয়ে আমরা এখানে বসাবো জেড থেকে। এটাকে আমরা বলছি, এই যে লাইনটাকে বলছি আমরা অ্যালিগেট করছি। এখানে আমরা অ্যালিগেট করছি, এক ধরনের ক্রস রোলই বলতে পারো। এখানে আমরা অ্যালিগেট করছি এবং পুরো জিনিসটাকে আমরা অ্যালিগেশন বলছি। মিশ্রণের ডেফিনেশন অন্যভাবে, আর এখানে তোমার এক্সাম্পল হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি তোমার এক ধরনের অ্যালিগেশন টাইপ বলতে পারো। অ্যালিগেট করার যেটা নিয়ম সেটাকে এখানে আমরা অ্যালিগেশন বলছি। এবার আমি যদি বলি যে ধরে নাও এখানে কোনো কিছু বলেছে সেটা হচ্ছে 5 আওয়ার, এখানে কোনো কিছু বলেছে 6 আওয়ার, আর কোশ্চেনের ভেতরে কোনো একটা জায়গায় ধরে নাও ওদের অ্যাভারেজ ভ্যালু কিছু একটা বলে দিয়েছে 5.5 আওয়ার।
তাহলে এখন আমি এটাকে কি অ্যালিগেশন করতে পারবো বলো? আমরা কি বললাম যে অ্যালিগেশন করার নিয়মের মধ্যে বলেছিলাম একটা হচ্ছে সেম স্টেট, আর একটা হচ্ছে আমরা অঙ্কে আসছি আগে দেখে নাও, আর একটা হচ্ছে গিয়ে সেম স্টেট হতে হবে, আর একটা হচ্ছে গিয়ে তোমার কি বললাম কারো সাপেক্ষে হতে হবে, ঠিক আছে, কারো সাপেক্ষে হতে হবে, সেম স্টেট হতে হবে এবং কারো সাপেক্ষে। সেম স্টেট মানে হয় লিকুইড যদি থাকে তাহলে লিকুইডের ক্ষেত্রে আমরা নিব। এখানে কি বলেছে ঘন্টা সময় রেসপেক্টে বলেছে, দেখো এখানে 5 ঘন্টা বলেছে, এখানে 6 ঘন্টা বলেছে, আর এখানেও কি বলেছে ঘন্টারই কথা বলেছে। সবই ঠিক আছে, সেম স্টেট কিন্তু মিলছে, কিন্তু কারো সাপেক্ষে এই যে 5 ঘন্টা বলা আছে এখানে কিন্তু নিচে দেখো আর কোনো কিছু বলিনি, এখানে আমরা কারো সাপেক্ষে কিন্তু কোনো কিছু বলিনি, সেই জন্য এটাকে আমরা কিন্তু অ্যালিগেট করতে পারবো না, এটাকে আমরা অ্যালিগেট করতে পারবো না। আচ্ছা আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করছি যে কি সমস্যা, যদি সমস্যা থাকে তাহলে বলবে। যেমন আমি যদি তোমাকে বলি এখানে 2 নম্বর এক্সাম্পল ধরে নাও, যে ধরে নাও 10 কিমি পার আওয়ার আমি লিখলাম, 10 কিমি পার ঘন্টা, আর এখানে হচ্ছে 15 রুপিস পার কেজি, আর এখানে কোনো কিছু একটা ভ্যালু বলে দেওয়া আছে, এটাকে কি আমরা অ্যালিগেট করতে পারবো বলো? করা যাবে গো? না। কেন করতে পারবো না? কারণ এখানে দেখো এখানে কিমি পার আওয়ার দিয়েছো, তো এখানে কি দিয়েছো রুপিস পার কেজি বলেছো, সেম স্টেট হলো না, দুটো আলাদা আলাদা জিনিস হয়ে গেল, তাহলে সেই জন্য এটাকে আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করতে পারবো না। আমি তাহলে পরপর শুধুমাত্র এক্সাম্পল নিচ্ছি এবং আমি বলবো যে কোনগুলো করতে পারবো কোনগুলো করতে পারবো না, এবং শেষে যে রেশিওটা আমরা লিখি সেটা কিসে কি লিখি অ্যাকচুয়ালি। যেমন আমি যদি লিখি এখানে 3 নম্বর ধরে নাও, দুটো টাইম সম্পর্কে বলা আছে, এখানে একটা টাইম দেওয়া আছে, এখানে একটা টাইম দেওয়া আছে, আর মাঝখানে কোনো কিছু বলা আছে, তাহলে এটাকেও তুমি করতে পারবে না, কারণ দুটো টাইম থাকলেও টাইমটা কারো রেসপেক্ট এখানে কোনো কিছু বলা নেই। 4 নম্বর আমি ধরো নিলাম যে একটা বলা আছে 5 রুপিস পার কেজি, একটা হচ্ছে কি তোমার 6 রুপিস পার কেজি, আর এখানে বলে দিয়েছে এদের অ্যাভারেজ একটা ভ্যালু আমাকে বলে দিয়েছে, যে অ্যাভারেজ দাম যেটা গড় দাম সেটা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 11/2 রুপিস পার কেজি। এটাকে আমরা করতে পারবো নিশ্চয়ই নাকি বলো এবার? এটাকে করা যাবে, কারণ সেম স্টেট হচ্ছে, সেম স্টেট মানে দেখো রুপিস পার কেজি, এখানেও রুপিস পার কেজি, এখানেও রুপিস পার কেজি, বেশ, তাহলে সেম স্টেট হচ্ছে। আর একটা হচ্ছে গিয়ে তোমার কারো সাপেক্ষে বলা আছে, দেখো এখানে কেজি রেসপেক্টে বলা হয়েছে, দামগুলো যেটা বলা হয়েছে কেজি রেসপেক্টে বলা হয়েছে, তাহলে সেম স্টেট এবং হচ্ছে গিয়ে কারো সাপেক্ষে বলা আছে, সেই জন্য আমরা এটাকে অ্যালিগেশন করতে পারবো। এবং অ্যালিগেশন করার নিয়ম কি হবে, এখানে আমরা বিয়োগ দিয়ে কোনো কিছু বসাবো, যে কোনো এক সাইড থেকে করতে পারো, 5 থেকে 11 - 2 বাদ দিলাম, 5 - 11/2, আর তারপরে 11 - 2 বাদ দিয়ে এবার আবার 11 - 2 থেকে বিয়োগ করবো, 11 - 2 - 6, এবং এটার আমরা অনুপাত করি। এবার আমাকে একটা জিনিস বলো, যে এখানে যে অনুপাত লিখলাম এটা কিসের অনুপাত হবে, এটা একটা বোঝার ব্যাপার আছে, যে এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতটা কিসের অনুপাত হবে, সেটা হচ্ছে কি এই যে দেখো যা রেসপেক্টে বলা হয়েছে না, এখানে কেজি রেসপেক্টে বলা হয়েছে, তাহলে এই যে কেজি রেসপেক্টে বলা হয়েছে সেই জন্য নিচে যেটা অনুপাত হবে এটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে, মানে এদিকে একটা কোয়ান্টিটি হবে এবং এইদিকে একটা কোয়ান্টিটি হবে, এই কোয়ান্টিটিটা একে রিপ্রেজেন্ট করছে এবং এই কোয়ান্টিটিটা পরিমাণটা একে রিপ্রেজেন্ট করছে। পরিমাণ কেন লিখলাম, কারণ কেজি আছে, কেজি একটা পরিমাণের মধ্যে পড়ে, হ্যাঁ কি পরিমাণ আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটির মধ্যে পড়ছে। তাহলে এইরকম ভাবে আমরা করব, অঙ্ক দেখে দেখবো যে তিনটে মান যেটা আছে সেটা এরকম ভাবে দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে তাহলে অনেক ক্ষেত্রে আবার বের করা যায়। অনেক অনেক সময় কি হয় দেখো কি কোশ্চিন হতে পারে, তোমাকে অনেক ভাবে জিজ্ঞেস করবে, হয় এটার ভ্যালু বের করতে বলতে পারে, অথবা এটার ভ্যালু, অথবা এটার ভ্যালু। এবার সব অঙ্ক যে অ্যালিগেশন দিয়ে করবো না, যেগুলো অঙ্ক কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো অ্যালিগেশন ছাড়াও তুমি এমনি করতে পারবে এবং খুব তাড়াতাড়ি করতে পারবে, তাহলে সেক্ষেত্রে অ্যালিগেশন দিয়ে ভেবে লাভ নেই, আমরা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবো যে কোনটা অঙ্ক ইউজ করবো। তোমাদের এই এক্সারসাইজে দেখবে কিছু অঙ্ক অ্যালিগেশন দিয়ে করার দরকার নেই, এমনি করতে পারবে, অ্যালিগেশন দিয়ে করলে বরঞ্চ আরো কঠিন হয়ে যাবে ব্যাপারটা, ক্যালকুলেশনটা এমনি করলে বরঞ্চ টাইম তোমার কম লাগবে। আচ্ছা এখানে আরো জিনিস আমি কিছু বলে দিই, আরো কিছু জিনিস বলে দিই দাঁড়াও, চলো এরপরে আরো কিছু এক্সাম্পল যদি আমি নিই, যে একটা বললাম যে 12 কিমি পার আওয়ার, 12 কিমি পার আওয়ার, একটা হচ্ছে গিয়ে তোমার ধরে নাও 15 কিমি পার আওয়ার,
আর এখানে অ্যাভারেজ কিছু একটা স্পিড দিয়ে দিয়েছে, এখানে অ্যাভারেজ কিছু একটা স্পিড দিয়ে দিয়েছে, কারণ মিডিলে সাধারণত কি হয়, অ্যাভারেজ ভ্যালুটাই বসে। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন করতে পারবো বলো এবার। ধরুন এটা 7.5 কিমি পার আওয়ার, কথা মানে বলছি অ্যাভারেজ যেটা স্পিড নাও সেটা হচ্ছে 7.5 বা 10 কিমি পার আওয়ার, এখানে লিখেই দিই। ধরে নাও এটা কথা মানে বলছি, একটার থেকে বড় হতে হবে, একটার থেকে ছোট হতে হবে। ধরে নাও এটা 13 কিমি পার আওয়ার। এবার আমাকে বলো এটা আমরা অ্যালিগেশন করতে পারবো, কারণ সেম স্টেটের হচ্ছে, তিনটে স্পিডকে রিপ্রেজেন্ট করছে, এটাও স্পিড, এটাও স্পিড এবং এটাও হচ্ছে কি স্পিড, এটাও স্পিড, এটাও স্পিড, এই জায়গাগুলো আগে বুঝতে হবে, এটাও স্পিড। এবার আমি যদি বিয়োগ করি তাহলে আমি কি করলাম, 12 থেকে 13 বাদ দিলাম, সেটা হচ্ছে গিয়ে কত, -1। 13 থেকে 15 বাদ দিলাম, একটা থেকে বড় হতে হবে এবং একটা থেকে ছোট হতে হবে। হ্যাঁ দেখো 13টা হচ্ছে 12 থেকে বড় এবং 15 থেকে ছোট। 13 থেকে 15 বাদ দিলে আমরা যখন বিয়োগ করছি তখন দেখো প্রথমে কি করলাম, 12 থেকে 13 বাদ দিলাম, দিয়ে -1টা এই পাশে বললাম। এটাই হচ্ছে অ্যালিগেট করার নিয়ম। 13 থেকে তুমি এবার কি করবে, 13 থেকে ধরবে, 13 - 15, তাহলে কত পেলাম, -2, এবং সাইন সহ লিখতে হবে, কিন্তু সাইন সহ লিখতে হবে। বেশ, লিখে ফেললাম। এবার ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে 2:1। এবার আমি যেটা পেলাম লাস্ট পর্যন্ত, তোমাদের কোশ্চেন হতে পারে যে আমি এই পাশ থেকে করলাম, 12র দিক থেকে ক্যালকুলেশন করলাম, আমি 15র দিক থেকে করতে পারবো না, 15র দিক থেকেও করতে পারবে। দেখো 15 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 2, আর 13 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 1। 15 থেকে 13 বাদ দিলে 2, আর 13 থেকে 12 বাদ দিলে 1, তোমার যেটা সুবিধা হবে করবে। আচ্ছা, এবার আমি এটা যেটা নিচে পেলাম, এটা এই যে 2 এবং 1, 2 এবং 1, এটা কাকে রিপ্রেজেন্ট করবে বলো তো? লাস্ট পর্যন্ত যেটা রেশিও পেলাম 2:1, এটা কাকে রিপ্রেজেন্ট করবে? আলিয়া, বনানী? উম, উম, বুঝতে পারলাম না। টাইম আচ্ছা, বুঝতে পারলে না। দেখো মানে এটা কাকে রিপ্রেজেন্ট করবে মানে? হ্যাঁ, কাকে রিপ্রেজেন্ট করবে মানে রেশিও যেটা পেলাম শেষ পর্যন্ত, এটা রেশিও যে পেলাম সেটা, রেশিও হ্যাঁ অনুপাত যেটা পেলাম সেটা একটা কিন্তু জিনিসকে বোঝাবে। এই যে অনুপাত যেটা পেলাম সেটা ওটা একটা তো জিনিস, সেটা ডিস্টেন্স হচ্ছে হবে, কি, এই ডিস্টেন্স। যে যার সাপেক্ষে আছে না, আমি কি বললাম, আওয়ার, এখানেও কি আছে, আওয়ার আছে। হুম আচ্ছা, তাহলে এখানে টাইমটাকে, হুম, এরা হুম। টাইমটাকে রিপ্রেজেন্ট করবে, এরা টাইমটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে যার সাপেক্ষে থাকবে সেটাকে কিন্তু ওরা রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা এই যে 2:1 আমরা যেটা রেশিও পেয়েছি, এটা টাইমকে রিপ্রেজেন্ট করছে। বেশ, আমি আরো কিছু নিচ্ছি, দেখো এটাকে এগুলোই, এই জিনিসগুলোই লাগে। আরেকটা এক্সাম্পল যদি আমি নিই, ধরো এখানে ডিস্টেন্স বলছি, এখানে আমি ডিস্টেন্স বললাম, আর এখানে আমি একটা ডিস্টেন্স বলে দিয়েছি, এটা কি অ্যালিগেশন হবে? আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে 80 মার্কস পার স্টুডেন্ট, আর এটা হচ্ছে কি অ্যাভারেজ কিছু এসছে। ধরে নাও এটা আমি বলে দিলাম 75 মার্কস, 90 মার্কস পার স্টুডেন্ট। এটা তাহলে স্টুডেন্টের রেশিও হবে। হ্যাঁ, এটা তাহলে কি হবে, এটা কিন্তু স্টুডেন্টের রেশিও হবে। তাহলে এটা যেটা আমরা ক্যালকুলেশন করে পাবো, 100 থেকে 90 বাদ দিলে এখানে 10, 90 থেকে 80 বাদ দিলে যেটা 10। ধরুন এটা ক্লাস এ, এটা এ সেকশন এবং এটা বি সেকশন, এবং দুটো সেকশনের যেটা অ্যাভারেজ মার্কস আমি পেয়ে গেছি পার স্টুডেন্ট, সেটা হচ্ছে 100 মার্কস আর একটা হচ্ছে 80 মার্কস, এবং ওদের দুটো সেকশনের পেয়েছি অ্যাভারেজ করে, এবং ওই যে দুটো সেকশনের আবার অ্যাভারেজ বের করলাম, সেটা হচ্ছে 90 মার্কস পার স্টুডেন্ট পেলাম। তাহলে এটা যেটা রেশিও রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে স্টুডেন্টের, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। এই জায়গাটায় শুধু বোঝার, এবং এই জায়গাটাতে অনেকে বুঝতে পারেন যে কোনটা নিব।
বেশ, তাহলে আমরা মোটামুটি করে অ্যালিগেশন জিনিসটা কিন্তু বুঝে গেলাম যে যার রেসপেক্টে বলবে সেই জিনিসটাই কিন্তু আসবে। যার রেসপেক্টে বলবে সেই জিনিসটাই আসবে। এবং অ্যাভারেজের ক্ষেত্রে বেশ কিছু কিছু জায়গায় যখন তোমার এরকম ভাবে কোনো কিছু না যদি বলে দেয়, ধরো না মার্কসের কথা বলছে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ মার্কস বলে তোমার একটা কিন্তু দেওয়া থাকবে। আর অ্যাভারেজ মানে তো তোমরা জানো, অ্যাভারেজ হয়তো ক্লাস করোনি, কিন্তু এমনি নর্মাল আমরা অ্যাভারেজ জানি। নাম্বার অফ ডাটা আমরা যোগ করে দিব, সাম অফ ডাটা, যতগুলো ডাটা আছে সবগুলোকে যোগ করে দাও, গেট লিখে দিচ্ছি। আর নাম্বার, যতগুলো নাম্বার আছে নাম্বার দিয়ে ডিভাইড করে দাও, দিয়ে অ্যাভারেজ ভ্যালুটা এখানে মিডিলে বসাও। বেশ, আমরা এবার এক্সারসাইজে যাই, এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, আগে জিনিসটা বোঝো যে কোনটা আমরা নিব, কিভাবে নিব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, যে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 350 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে তিনটে জিনিস দেখো কোশ্চেনে দেওয়া আছে, যদি এরকম পাও তাহলে এগাবে, নাহলে কিন্তু এগাবে না। তাহলে একটা চা হচ্ছে 250 টাকা, এত রুপিস পার কেজি একটা চায়ের দাম। আর একটা চায়ের দাম হচ্ছে গিয়ে 300 রুপিস পার কেজি। এবং এই দুটো চাকে আমি কি করলাম, মেশালাম, এবং মেশানোর পরে আমি যেটা দাম ফেলেছি সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে 270, 270 রুপিস পার কেজি। আচ্ছা, এখানে আমি টু হবে না? আরেকটা জিনিস লিখে রাখি, এটা হচ্ছে ধরে নাও এ টাইপের চা, টাইপ এ, এটা বি টাইপের চা। এবার ওই দুটোকে মিক্স করার পরে যেটা চায়ের দাম ওরা বের করেছে সেটা হচ্ছে 270 টাকা পার কেজি। এবার এখানে আরেকটা জিনিস বলি দেখো, এটাও কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস সিপি, এবং এটাও হচ্ছে গিয়ে কস্ট প্রাইস। তুমি এখানে কিন্তু কোনো সময় সেলিং প্রাইস লিখতে পারবে না, সবগুলো কস্ট প্রাইস নিলে কস্ট প্রাইসই নেব, আর সবগুলো যদি সেলিং প্রাইস থাকে তাহলে সেলিং প্রাইসই নেব, সবগুলো যদি না থাকে তাহলে বানিয়ে নিতে হবে, ওখানে তোমাদের কন্ডিশন কিন্তু দিয়ে দিবে। এবার আমরা কি করবো, অ্যালিগেট করবো। অ্যালিগেট করার নিয়ম হচ্ছে জাস্ট এরকম ভাবে আমরা দাগ টেনে দিব, দেখবে এই যে মিডিলে যেটা ভ্যালু দেওয়া আছে নিশ্চয়ই একটার থেকে বড় আছে এবং একটার থেকে ছোট আছে, আমি যে কোনো একটা সাইড থেকে বিয়োগ করতে শুরু করবো। তাহলে 300 থেকে 270, আমি দেখো বড় সাইডটা নিলাম, 300 থেকে 270 বাদ দিলাম, তাহলে আমি পেলাম 30। আচ্ছা, আমি লিখেই দিই একবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 300 মাইনাস 270, আর এটা হচ্ছে গিয়ে 270 মাইনাস 250, তাহলে এটার ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 30, আর এটার ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 20। তাহলে আমি বলেছিলাম নিচেরটা যেটা হবে সেটা কি হবে, কোয়ান্টিটি রেশিও হবে, কারণ কেজি আছে দেখো, কেজি, বা এখানে আমি কেজি লিখে রাখলাম, কেজিটাকে আমরা কোয়ান্টিটি বলছি। তাহলে এবার বলো যে কি অনুপাতে মেশালে 270 টাকা দাম আসবে গো, অ্যান্সার হচ্ছে গিয়ে 3:2। এমনিতে তোমরা করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? আলিয়া, বনানী? হ্যাঁ, পরেরটাও তো করা যাবে না অ্যালিগেশন? হ্যাঁ, এবার আমি এখানে কিছু কিছু স্কিপ করব, তাহলে পরেরটাও তোমরা এবার করতে পারবে। পরেরটাও দেখো একই রকম কোশ্চেন আছে, আমি সেই জন্য স্কিপ করে করে যাবো এবার। যে 4.5 আর 6 কেজি কি অনুপাতে মেশালে দামটা কত হবে, 5.5, এটা তোমরা করে দেখবে। 3 নম্বরের কোশ্চেন করছি, কি বলেছে দেখো, যে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত টাকা কেজি হলে, আচ্ছা 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। এবার দেখো এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার
3 তে আসছি। একটা আলুর দাম আমাকে বলেছে সেটা হচ্ছে 4 রুপিস পার কেজি, আর একটা আলুর দাম দেওয়া আছে সেটা হচ্ছে 6 রুপিস পার কেজি। এবং এই দুটো আলু আমি এমন ভাবে মেশাবো যাতে করে, আচ্ছা এই দুটো বলে দিয়েছে, বলে দেখো যে দুটো আলু আমি কি অনুপাতে মেশাচ্ছি, সেটা হচ্ছে 2:3, মানে লাস্ট পোর্শনটা দিয়েছে 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত হবে। তাহলে তোমাকে বের করতে হবে এই এক্স, তোমাকে বের করতে হবে এই এক্স। তাহলে এই এক্স এর মান আমরা কিভাবে বের করবো, আমরা আগে নর্মালি যেরকম ভাবে করেছি সেরকম ভাবে করবো, অ্যালিগেট করবো। তাহলে আমি কি করলাম, 4 থেকে এটা বাদ দিলাম, 4 থেকে x বাদ দিলাম, বা 6 থেকে বাদ দিলাম, 6 থেকে x বাদ দিলে 6 মাইনাস এক্স, আর x থেকে আমি 4 বাদ দিলাম, তাহলে হয়ে গেল x মাইনাস 4। তাহলে দেখো এটাও তো অনুপাত এবং এটাও অনুপাত, তার মানে নিশ্চয়ই 6 মাইনাস এক্স ডিভাইডেড বাই x মাইনাস 4 এদের অনুপাতের যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 2:3, কারণ এটাই তো দেওয়া আছে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নেব, যে বা 2x মাইনাস 8 3 6 18 মাইনাস 3x, বা 2x প্লাস 3x 18 মাইনাস 18 প্লাস 8, 5x সমান কত হয়ে গেল 16, সরি 16 তো না 26, 26। দেয়ারফর x সমান তাহলে কত হচ্ছে 26/5, 5 এ 5 এ 25, 5 2 10। তাহলে মিশ্রিত চা আমাকে কত, চা তো নেই, আলু আছে। তাহলে আমাকে বলেছে এই দুটো আলু আমি যদি 2:3 অনুপাতে মেশাই, তাহলে মিশ্রিত আলুর যেটা দাম হবে সেটা হচ্ছে 5 টাকা 20 পয়সা, মানে বি এর দাগের অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? বলো। আচ্ছা তোমাদের ভয়েস আসছে না ক্লিয়ার, কি যে ব্যাপার? বললাম আরেকবার একটু বলে দাও। হ্যাঁ, এই দেখো এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 তে বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত হবে। তাহলে আমরা কি করলাম, মিশ্রিত আলুর দাম যেটা সেটা আমি ধরে নিলাম যে x রুপিস পার কেজি, আর যেটা মিশ্রিত হওয়ার পরে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি করব, দেখো সেটাকে আমরা মিডিলে রাখবো। তাহলে x রুপিস পার কেজি, এটা মিশ্রিত আলুর দাম। একটা আলুর দাম হচ্ছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস, এবং এটা হচ্ছে কি কস্ট প্রাইস এক্সটা। তাহলে অ্যালিগেশন করার নিয়ম হচ্ছে একটা সাইড থেকে বাদ দাও, আমি 6 থেকে বাদ দিলাম, 6 মাইনাস এক্স হলো, আর x থেকে বাদ দিলাম x মাইনাস 4। এবার দেখো এই যে 6 মাইনাস এক্স, এটা রিপ্রেজেন্ট করছে কাকে, 2 কার x মাইনাস 4 রিপ্রেজেন্ট করছে কাকে, এই অনুপাতটাকে, অনুপাতে যেটা ভ্যালু। সেই জন্য কি করলাম 6 মাইনাস এক্স, কারণ ওটাই তো অনুপাত, আমরা শেষ পর্যন্ত যেটা পাই সেটা তো কোয়ান্টিটির অনুপাত না, সেটা কোয়ান্টিটির অনুপাতে তোমাকে দিয়ে দিয়েছে 2:3, আর x কে ধরে আমরা যেটা অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে 6 মাইনাস এক্স x মাইনাস 4, যেটাই অনুপাত তোমার কোশ্চিনে দেওয়া আছে সেটা হচ্ছে 2/3। তাহলে 2/3 যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডিরেক্টলি এরকম লিখতে পারবো। এবার কোশ্চিনে তুমি কি করবে বলো তো, এখানে অ্যালিগেশন তোমাকে ভাবতেই হবে। তোমার যদি অ্যালিগেশন মাথায় ঘুরে, তাহলে তুমি কি করবে, x ধরে নিলে, মিশ্রিত যেটা দাম সেটা মনে মনে x ধরে নিলে, এবং x ধরার পরে তুমি বড়টা থেকে বাদ দিলে x কে, 6 থেকে বাদ দিলে x, আর x থেকে 4 কে বাদ দিয়ে দিলে, এবং এই অনুপাতটা হচ্ছে 2:3, বাস ক্যালকুলেশন করে নিলে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে x এর হ্যাঁ, দাম, x এর কিন্তু দাম, এক্স ছাড়া হবে না, হুম? এক্স ধরতেই হবে, বলছি এক্স দেখো ধরা ছাড়া হবে না। করা যাবে অন্যভাবে। তুমি যেটা বলছো তাহলে তো এখানে আমাকে কি করতে হবে, অপশন দিয়ে করতে হবে। অপশন দিয়ে মানে কি, তোমাকে 4টা যে অপশন দেওয়া আছে না, এই 4টা অপশন নিয়ে নাও। 4টা অপশনের মধ্যে কোনটা নেব, আমি যদি 5.25 নিই, আমি যেমন তোমাকে দেখিয়ে দিয়েছি, আমি এই অপশনটাই তুলছি। আমি যদি এখানে 5 পয়েন্ট, আমার যদি মাথায় মনে হয় যে না, আমার যদি এরকম মাথা কাজ করে যে হয়তো এই অঙ্কটা অ্যান্সার বি অথবা সি এর মধ্যে আসবে, তাহলে আমি দেখি হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে। তাহলে আমরা কি করব, যে দেখবো যে 2:3 লাস্ট পর্যন্ত আসছে কিনা।
তাহলে আমি অপশন বিটা তুললাম, কারণ কোনো কোনো জায়গায় অপশন দিয়েও হয়। তাহলে 6 থেকে বাদ দিলাম। দেখো 6 থেকে তুমি 5 টাকা 20 পয়সা তুমি যদি বাদ দাও, 5 টাকা 20 পয়সা তুমি যদি বাদ দাও, তাহলে সেক্ষেত্রে 80 পয়সা পাবে, 0.80। আর 5 টাকা 20 থেকে তুমি যদি 4 বাদ দাও, তাহলে সেক্ষেত্রে কত পেয়ে যাবে, 1.20। যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, তাহলে আমরা দশমিকগুলো এবার 2 ঘর পরে কাটতে পারবো, বা তোমার যদি মনে হয় যে এরকম ভাবে কাটবো, 80/100 করলাম, আর এটা হচ্ছে 120/100, 100 কেটে গেল, 40 দিয়ে কাটো, 40 2 80, 40 3 কত, 3। তাহলে এটার আমরা অপশন তুলেও করতে পারবো যে অ্যান্সার তাহলে কি হচ্ছে, আমার 2:3 বেরাচ্ছে, তার মানে এই অ্যান্সারটাই হবে, এটাই অ্যান্সার হবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো, পরের কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, এই চ্যাপ্টারের কিন্তু সমস্ত কোশ্চেন অ্যালিগেশন দিয়ে করা যাবে না। এখানে দেখো অ্যালিগেশন করার জন্য আমি কোনো ডাটাই পাচ্ছি না, যে কোনো এক প্রকার মিশ্রণ ইউরিয়া ও পটাশের অনুপাত হচ্ছে 2:3। এরূপ 20 কেজি মিশ্রণে 1 কেজি ইউরিয়া যদি যোগ করি, তাহলে নতুন অনুপাত। কোনো কিছু ভাবারই দরকার নেই, আমি কেন ভাবতে যাবো অ্যালিগেশন দিয়ে, কারণ এখানে আমার বেশি সহজ হয়ে যাবে এরকম ভাবে, 2:3। ইউরিয়া এবং পটাশের অনুপাত বলে দিয়েছে, 2:3 মানে কত গো, টোটাল হচ্ছে 5 ইউনিট, 20 কেজি আছে, 5 ইউনিট রিপ্রেজেন্ট করছে 20 কেজিকে, তাহলে 1 কেজি ইউনিট রিপ্রেজেন্ট করবে 4 কেজিকে, তাহলে 1 ইউনিট যদি 4 কেজি করে, তাহলে 2 ইউনিট রিপ্রেজেন্ট করবে 8 কেজিকে, বা আমি, আর 3 ইউনিট রিপ্রেজেন্ট করবে 12 কেজিকে। এটা মুখে মুখে হচ্ছে। এবার আমাকে বলেছে যদি আমি 1 কেজি ইউরিয়া মিশিয়ে দিই, মানে ইউরিয়া হচ্ছে এটা, এটা হচ্ছে ইউরিয়া, একটা ইউরিয়া, প্রথমটা হচ্ছে ইউরিয়া, আর পরেরটা হচ্ছে গিয়ে পটাশ। তাহলে ইউরিয়া এবং পটাশ দিয়ে তোমরা পেয়ে গেলে। এবার বলছে 1 কেজি যদি ইউরিয়া মিশিয়ে দাও, তাহলে ইউরিয়ার পরিমাণ কত হয়ে যাবে, 8 + 1 9 হয়ে গেল। এবার অনুপাত বের করতে বলেছে, 9:12, 3:4, এটাই অ্যান্সার। কারণ এখানে আমাকে কোনো রকম রেসপেক্টে কোনো কিছু বলে দেয়নি, তাহলে আমি কিভাবে বের করব, কোনো দরকারই নেই আমার, এইভাবে বের করে নেব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার ভাবতে ভাবতে সময় চলে যাবে। আগের গুলোতে যেহেতু আমাকে কারো সাপেক্ষে বলে দিয়েছে, এই যে বলে দিয়েছে, সেই জন্য আমি ইউজ করলাম, কিন্তু এখানে আমি ওরকম খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। বেশ, পরেরটা দেখো। আচ্ছা, এটা দেখানোর ব্যাপার আছে, এটা একটু দেখিয়ে দিই। আমাকে বলেছে যে 5 টাকা 5 রুপিস পার কেজি, এটা একটা আলু আছে, আর একটা আলু আছে যার দাম হচ্ছে 6.50 এত রুপিস পার কেজি। এবার বলেছে আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। দুই প্রকারের আলু মিশালাম, একটা হচ্ছে 5 টাকা দাম, একটা হচ্ছে 6 টাকা 50 পয়সা দাম, এবং আমি এরকম 100 কেজি দুটো আলু নিলাম, এবং দুটো আলু হচ্ছে টোটাল 100 কেজি মিশ্রিত আলু তৈরি করলাম দুটো আলু নিয়ে। বলছে মিশ্রিত আলু যেটা দাম, সেটার দাম কিন্তু আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে 5.60 রুপিস। তাহলে আমাকে বলেছে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। প্রথম প্রকার আলু তাহলে কত কেজি মেশানো হয়েছিল, ফার্স্ট একটা আমি কি করব, আমরা জানি যে শেষ পর্যন্ত আমি যেটা অনুপাত পাবো সেটা কেজি দিয়ে পাবো, এবং টোটাল কেজিটা তো আমাকে দিয়েই দিয়েছে, টোটাল কেজি কত, 100 কেজি পরিমাণ আমাকে বলে দিয়েছে। তাহলে ফার্স্ট তো আমি আগে অ্যালিগেট করে নিই। তাহলে একবার যেটা বড় আছে বড় দিক থেকে বিয়ে করবে, যে 6.50 থেকে তুমি যদি 5.60 বাদ দাও, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে 0.90, কারণ 5 ভুল করলাম, 15 থেকে 6 বাদ দিলে 9, ঠিক আছে, না 0.90। 5.60 থেকে তুমি যদি বাদ দাও, তাহলে কত পেয়ে যাবে, 0.60। বিয়ে করে দেখে নিও। এবার তোমাদের যদি সমস্যা হয়, এখানে দশমিককে দেখো, এখানে 2 ঘর পরে আছে, এখানে 2 ঘর পরে আছে, তাহলে এই দুটো দশমিক কিন্তু কাটা যায়। আর না হলে কি করবে, 90/100 আর 60/100, 100 100 কেটে দাও, 30 দিয়ে কেটে দাও, 30 60, 30 3 কত, তাহলে 3:2। আচ্ছা, টোটাল কত কেজি হলো, এই যেটা রেশিও যেটা পেলাম, সেটা কিসের রেশিও হবে, কেজি, কারণ এখানে কেজির সাপেক্ষে বলা আছে। তাহলে 5 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত কেজিকে, 100 কেজি আলুকে, কারণ 100 কেজি মিশিয়েছিলাম টোটাল,
দুই ধরনের আলু, একটা টাইপ এ একটা আলু, একটা টাইপ বি আলু। তাহলে এক রিপ্রেজেন্ট করবে কতকে? 20 কেজিকে। তাহলে এক যদি 20 কেজিকে রিপ্রেজেন্ট করে, তিন রিপ্রেজেন্ট করবে কত কেজিকে? 60 কেজিকে। দুই রিপ্রেজেন্ট করবে কত কেজিকে? 40 কেজিকে। তাহলে আমাকে বলেছে যে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, তাহলে সেটা হচ্ছে 60 কেজি। অ্যান্সার হচ্ছে কত? 60 কেজি। বলো এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ। বেশ, তাহলে ছয়েরটা কি করতে পারবে? ছয়েরটা কি মনে হচ্ছে বলো? আমি এখানে লিখছি দেখো, 30 টাকা কেজি দাম, আর একটা হচ্ছে 40 টাকা কেজি দাম। 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি। তাহলে 40 টাকা কেজি দরের যেটা চিনি আছে সেটা কিন্তু 30 কেজি আছে। এর পরিমাণ কিন্তু আমাকে বলে দিয়েছে মিশ্রিত, বলছে মিশ্রিত করে 43 টাকা কেজি দরে বিক্রি করলে। এখানে হচ্ছে গিয়ে সমস্যা, যে এটা কস্ট প্রাইস বললো, এটাও কস্ট প্রাইস বললো, কিন্তু এখানে সেলিং প্রাইস হলে হবে না। এখানে যেটা 43 টাকা 20 পয়সা দিয়েছে এটা কিন্তু সেলিং প্রাইস বলে দিয়েছে। 43 টাকা 20 পয়সা যেটা দিয়েছে সেটা কিন্তু সেলিং প্রাইস বলে দিয়েছে তোমাদের। তাহলে আমি কি করব? প্রথমে আগে আমি কিন্তু কস্ট প্রাইস বের করব। কোশ্চিনে কি বলেছে দেখো, যে এত দামে বিক্রি, 43 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে এই যে 20% লাভ, তাহলে 20% লাভ হয় মানে তুমি বিক্রি করেছো 120 টাকা। 120 টাকায়, 120 টাকা, 100 টাকার জিনিস তুমি 20 টাকা বেশি দামে বিক্রি করছো। তাহলে 120 রিপ্রেজেন্ট করছে কতকে? 43.20। অন্যভাবে করে যায়, আমি এভাবে করে দিচ্ছি। তাহলে এক রিপ্রেজেন্ট করবে কত? 43.20 বাই 120। 100 রিপ্রেজেন্ট করবে কতকে? মানে কোনো কিছুর 100 মানে সেটাই কস্ট প্রাইস। 43.20 বাই 120 ইন্টু 100। এটা বড় হয়ে গেল এরকম ভাবে ক্যালকুলেশন করা, আমি যদি করি না এরকম ভাবে। তাহলে এখানে কি হলো? দশমিক তুলে দাও, তাহলে নিচে কত আসবে? 100। 100 100 কেটে গেল, নাহলে বাদ দাও। এইভাবে ক্যালকুলেশন করে তুমি করতে পারো। চলো যখন করছি তখন এইভাবে করে আগে দেখিয়ে দিই। দশমিক তুললাম, নিচে 100 হলো, তাহলে এই 100 সাথে এই 100 কাটলো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো। 12 দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে 3 বারং 36 আর 6 বারং 72। তাহলে কস্ট প্রাইস কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 36 রুপিস পার কেজি। 36 রুপিস পার কেজি। যেটা আমি 43.20 টাকায় বিক্রি করেছিলাম সেটার অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? সেটা হচ্ছে 36 রুপিস পার কেজি। কারণ ওই যে 20% লাভ করেছি, আমি আমি কি বলেছি? সেলিং প্রাইসটা বলেছি। তাহলে আমাকে কি করতে হবে? কস্ট প্রাইসটা বের করতে হবে। কেন? সেম স্টেটে রাখতে হবে। সবগুলো কস্ট প্রাইস নিয়ে সবগুলোকে কস্ট প্রাইস করে নিতে হবে। আচ্ছা, এটার ক্যালকুলেশন করার আরেকটা পদ্ধতি আছে, যেটা আমি করাই এরকম ভাবে, যে 20% মানে কত? 20% মানে 1/5। 20% মানে হচ্ছে 1/5। তার মানে 5 টাকা দামের জিনিস তুমি 1 টাকা বেশি দামে। আমি বলেছিলাম নিচেটা তোমরা পার্সেন্টেজ করেছো, তাহলে বুঝতে পারবে। নিচেটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে প্রফিটকে রিপ্রেজেন্ট করে, যে কত টাকা বেশি দামে তুমি বিক্রি করছো। প্রফিট হচ্ছে 1 টাকা। 5 টাকা দামের জিনিস তুমি 1 টাকা বেশি দামে বিক্রি করলে, তাহলে বিক্রি করলে কত টাকায়? 6 টাকায়। 6 রিপ্রেজেন্ট করছে কতকে? 6 রিপ্রেজেন্ট করছে 43.20 কে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত? 6 সাথে 42, 7.2। সরি, 6 সাথে 42, ভুল করলাম, 6 দিয়ে 12। হ্যাঁ ঠিক আছে, 6 সাথে 42, 6 দিয়ে 12। তাহলে 5, এই যে কস্ট প্রাইস আছে 5 কতকে রিপ্রেজেন্ট করবে? তাহলে 5 বের করো না, 5 এর ভ্যালু। তাহলে দেখবে 36 আসবে, 36 রুপিস। এবার অ্যালিগেশন করছি, 40 থেকে 36 বাদ দিলে 4, 36 থেকে 30 বাদ দিলে 3। এবার দেখো সেকেন্ড যেটা টাইপের আলু ছিল, আমাকে সেটা বলেছে যে 30 টাকা কেজি দরের কত কেজি আলু, কত কেজি চিনির সাথে, 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি। তাহলে 40 টাকা কেজি দরের যেটা চিনি আছে সেটা 30 কেজি আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে রেশিওতে যেটা কোয়ান্টিটি, রেশিওতে কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে। তাহলে 3 রিপ্রেজেন্ট করছে কতকে? 30 কেজি। কারণ আমাকে 40 টাকা কেজি দরে আমি কত কেজি মিশিয়েছি? সেটা হচ্ছে 40 কেজি মিশিয়েছি, সরি 30 কেজি মিশিয়েছি। তাহলে 3 রিপ্রেজেন্ট করছে 30 কেজি। তাহলে একের ভ্যালু কত? 10। তাহলে 4 রিপ্রেজেন্ট করবে কত? 40 কেজি। তাহলে 36 টাকা দাম ফেলতে গেলে 30 কেজি যদি দ্বিতীয় প্রকারের চিনি নেওয়া হয়, তাহলে 40 কেজি তোমার প্রথম প্রকারের চিনি নিতে হবে, তাহলেই হবে। বোঝা গেল? অ্যান্সারে তো এগুলো নেই, মানে এই 40 অপশনটা নেই। তাহলে ভুল করেছি। ত্রিশ টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি বিক্রি করলে
20% লাভ হবে। আচ্ছা দেখে নিচ্ছি দাঁড়াও। 20% 1 এর 5, 5 একে 6, 6 7 42, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, আচ্ছা আমি ক্রস করে নিচ্ছি, অসুবিধা কি আছে? আমি এটা ধরে নিলাম, এটা আমি 36 ধরে করছি। দেখো ও 30 থেকে 36 মাইনাস করলে 6 হবে না হ্যাঁ সেটা বলবে নাকি? তো, এখানেই ভুল হয়েছে, আমি সেই জন্য ক্রস চেক করছিলাম। 36 থেকে 30 বাদ দিলে 6 হবে, তার মানে কত হয়ে গেল? 2:3। তাহলে 3 রিপ্রেজেন্ট করছে কত কেজিকে? 30 কেজিকে। তার মানে 10 এর সাথে গুণ করে পেয়েছি, তাহলে 2 রিপ্রেজেন্ট করবে কতকে? 20 কেজিকে। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা? তাহলে কস্ট প্রাইস থাকলে সবগুলোকে কস্ট প্রাইস করে নিতে হবে, সবগুলোকে কস্ট প্রাইস করে নিতে হবে। চলো 7 নম্বর একটা অঙ্ক আর করবো, একটা অঙ্ক আর করি, 10 পর্যন্ত নাহলে করি, দেখি সিমিলার অঙ্ক আছে। কালকেও তোমাদের তাহলে 1 ঘন্টা মতো পড়াবো, বেশি পড়াবো না, কালকে রাত্রেও 1 ঘন্টা পড়িয়ে দেবো, তাহলে অ্যালিগেশনটা অ্যাটলিস্ট শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে কি করবে দেখো, বলেছে দুই প্রকারের মিশ্রণ টিন এবং লোহার অনুপাত হচ্ছে 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন এবং লোহার অনুপাত কত হবে? নতুন মিশ্রণে লোহার এবং টিনের অনুপাত কত হবে? দুই প্রকার টিন দেওয়া আছে এবং দুটো টিনকে আমরা, দুই প্রকার মিশ্রণকে আমরা মেশাচ্ছি, এটা 3 কেজির সাথে ধরে না ওটা 4 কেজি মেশাচ্ছি, মেশালে নতুন মিশ্রণের টিন এবং লোহার অনুপাত কত হবে? এবার এখানে একটা জিনিস দেখো, আমি হয় টিনের সাপেক্ষে নিব আর না হলে লোহার সাপেক্ষে নিব। আমি যদি এখানে টিন নিই, আমি দুটো থেকে টিন তুলছি, দুটো থেকে আমি টিন তুলছি, তাহলে টিন যদি তুলি তাহলে প্রথম প্রকারের টিন কত থাকছে দেখো, প্রথম প্রকার যেটা আছে, প্রথম প্রকারের যেটা মিশ্রণ আছে সেটা হচ্ছে 1:2 এবং দ্বিতীয় প্রকারের যেটা মিশ্রণ আছে সেটা হচ্ছে 2:3। তাহলে প্রথম প্রকারের মিশ্রণে শুধু টিন কত আছে? টিনের সাথে লোহা আছে, টিন আর ফেরিক, মানে লোহা, এটা কপার একটা ফেরিক। তাহলে আমি যদি টিনের পরিমাণ বলি তাহলে তোমরা বলবে যে 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমি এখানে লিখলাম 1 এর 3 আর এটা কত লিখলাম 2 এর 5, 1 এর 3 2 এর 5। আর এখানে বলেছে দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, 3:4 অনুপাতে মেশালে, মানে এটা 3 ভাগের সাথে, এটা যদি 3 ভাগ নিই, 3 কেজি নিই, তাহলে এটা আমাকে নিতে হবে 4 কেজি, তাহলে যেটা মিশ্রণ পাবো তার অনুপাত কত হবে? মেশালে, আচ্ছা কি অনুপাতে মেশালে, 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন এবং লোহার অনুপাত কত হবে? তাহলে নতুন যেটা মিশ্রণ টিনের সাথে, তাহলে এই যে প্রথম প্রকারের যেটা মিশ্রণ এ আর দ্বিতীয় প্রকারের যেটা মিশ্রণ, তার সাথে আমি কি অনুপাতে মেশাবো যাতে করে আমার কি হয়, টিন এবং লোহার অনুপাত কি হয়, তোমার 3:4 হয়। নতুন মিশ্রণে, আচ্ছা সরি ভুল বলছি, যে 3:4 অনুপাতে মিশালে টিন এবং লোহার অনুপাত কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা এরকম করে কেন নিলাম দেখো, যে আমি টাইপ এ 3 কেজি নিচ্ছি এবং টাইপ বি 4 কেজি নিচ্ছি, আমি সবগুলোতে যদি টিন তুলি, আমি কি বলেছি, সেম টাইপের হতে হবে, সেম টাইপের হতে হবে, তাহলে সেম টাইপের হতে হবে এবং কারোর সাপেক্ষে হতে হবে। তাহলে সেম টাইপ মানে হচ্ছে গিয়ে প্রথম দেখো প্রথম প্রকারের টিন কতটা আছে, এরকম তো না যে টিন এবং লোহা একসাথে নিব, করা যাবে না, সেম টাইপ, টিন নিলে টিন, আর তুমি যদি লোহা নাও তাহলে লোহাকে নিতে হবে। তাহলে টিন আমি নিলাম 1 এর 3 ভাগের মধ্যে 1 ভাগ, আর লোহা নিলে পরেরটাই আমি টিনের পরিমাণ যেটা আছে সেটা 5 ভাগের মধ্যে 2 ভাগ। এবার প্রথম প্রকার 3 কেজি নিচ্ছি আর দ্বিতীয় প্রকার আমি কত নিচ্ছি, 4 কেজি মেশালাম, তাহলে নতুন মিশ্রণটা যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার x কেজি ধরে নিলাম, বা x কেজি না, এটা কেজি ধরলে তো হবে না, এখানে আবার এখানে একটা সমস্যা বেঁধে গেল। সমস্যাটা কি বেঁধে গেল, যেখানে আমি অনুপাতটা তাহলে কি নিব বলো, এখানে টিনের যেটা পরিমাণ আমি নিব সেটা আমাকে অংশে নিতে হবে। এখানে যেটা টিনের পরিমাণ নিতে হবে, তাহলে আমাকে হয় অপশন তুলতে হবে, তোমার কাছে একটাই অপশন, যে হয় অপশন তুলতে হবে তোমাকে,
কারণ এগুলো যতগুলো নিয়েছি দেখো 1-এর 3, 2-এর 5 এগুলো সব 3-এর আনুপাতিক ভাগান নিয়েছি। তাহলে এখান থেকে অপশন তুলে হয় তোমাকে করতে হবে একটা পদ্ধতি, আর না হলে তোমাকে অ্যালিগেশনে যেতেই হবে না। এবং অপশন তুলে কোনটা তুমি স্যাটিসফাই করবে সেটা কিন্তু একটা চাপের হয়ে যাচ্ছে। অপশন তুলে আমি কোনটা করব, কোনটা আমি যদি আমাকে এটা বের করতে বলতো বা কোনো কিছু একটা বের করতে বলতো, যেমন পরের অঙ্কগুলোতে আমি বের করতে পারবো, মিডিল ভ্যালু যখন দিয়ে দিবে না আর এরকম যখন আনুপাতিক ভাগাড় দিয়ে করবে তখন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে তুমি আনুপাতিক ভাগাড় দিয়ে করছো এবং মিডিলটা তোমাকে অ্যাজুম করলে তো হবে না। এক্স যেটা নিচ্ছ সেটা কি নিচ্ছ, অনুপাত নিচ্ছ না কি নিচ্ছ, এক্স এক্স ধরে করে তোমার আসবে না এরকম ভাবে। কারণ এটা যেটা ভগ্নাংশে আসবে, কোনো কিছু যেটা আসবে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই আকারে, তাহলে তখন আমরা আর এরকম ভাবে যাব না। তখন এরকম ভাবে না গিয়ে আমরা কি করব, যে টোটাল যেটা আমাকে বলেছে যে কত অনুপাতে মেশাচ্ছি সেটা হচ্ছে 3:4। দাদা হ্যাঁ বলো। অ্যাভারেজটাতে 3/7 নিলে হবে না? আচ্ছা এটা যেটা বলেছে আমাকে দুই প্রকার মিশ্রণ দেখো 3:4 অনুপাতে মেশাচ্ছে। 3:4 এটা যেটা আমাকে বলেছে যে একটা বলেছে 3 কেজি আর একটা বলেছে 4 কেজি। এটা আমাকে পরিমাণটা বলে দিয়েছে, পরিমাণটা মানে লাস্ট পোর্শনটা আমাকে বলে দিয়েছে। এবার এখানে টিনের পরিমাণ কত আছে, ইসের পরিমাণ কত আছে আমি কি করে বলবো, তখন আমাকে করতে হচ্ছে ক্যালকুলেশন করে বের করে তখন আমি বসাতে পারছি অ্যাভারেজটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম টেকিং হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলছি যে আমি এরকম ভাবে স্কিপ করে আমি যদি এইরকম ভাবে ভাবি, যেটা আমি মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে 30 কেজি, এটা 40 কেজি। এবার দেখো তুমি কত ফাস্ট করতে পারবে। 30 কেজিতে এই 30 কেজিতে আমি দুটোই বের করে নিতে পারবো, একটা হচ্ছে টিন এবং একটা হচ্ছে কি তোমার ধরো একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি ফেরিক, এবং এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। এটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ফেরিক, যেটা আমাকে খাটতে হচ্ছিল ওখানে আমি সেরকম খাটবো না। তাহলে বলো প্রথমটায় কত আছে গো, প্রথমটায় কপার কত আছে, দেখো মোট হচ্ছে 3 ভাগ, মোট হচ্ছে 3 ভাগ, 3 রিপ্রেজেন্ট করছে 30 কেজি, দেখো 1 আর 2 কত 3, মোট রিপ্রেজেন্ট করছে 3 ভাগ, 3 রিপ্রেজেন্ট করছে 30 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত, 1 রিপ্রেজেন্ট করবে হচ্ছে তোমার 10 কে। 3 রিপ্রেজেন্ট করছে 30 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 10 কে, তাহলে কপার আমাকে বলে দিয়েছে 1:2, তাহলে আমি এটা পরপর বের করে নিতে পারবো, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20। এবার এইদিকে দেখো ভালো করে লক্ষ্য করো যে পরের যেটা মিশ্রণ আছে সেটা হচ্ছে 2:3 মানে 5 রিপ্রেজেন্ট করছে 40 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত কে, 8 কে। তাহলে এখানে মিশ্রণ যেটা অনুপাত দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে কি তোমার 2:3। তাহলে 8 দিয়ে কত হয়ে গেল 16, আর এখানে কত হয়ে গেল 3 8 কত 24। তাহলে সবগুলো তো পেয়ে গেলাম। তাহলে সবগুলো যদি পেয়ে যাই তাহলে এবার দেখে নাও যে কপার কত হচ্ছে আর ফেরিক কত হচ্ছে। কপার হচ্ছে 10 আর 16 26, আর ফেরিক হচ্ছে 20 আর 24 হচ্ছে কি তোমার 44। তাহলে আমরা এটা যদি অনুপাত করি তাহলে 13:22। বলো বোঝা গেল? হ্যাঁ, আমি মানে বললাম যে এভাবে এটা সহজ হয়। অ্যালিগেশন দিয়ে যে আমি সব অঙ্ক করবো সেটা না, অ্যালিগেশন দিয়ে কিছু কিছু অঙ্ক তুমি যদি ইউজ করতে পারো, সব অঙ্ক তুমি দেখা গেলো পুরো পরীক্ষায় দেখা গেল তোমার 10টা অঙ্কর মধ্যে 2টো অঙ্ক 3টে অঙ্ক তুমি অ্যালিগেশন লাগাচ্ছ, ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে। সব অঙ্ক তুমি যদি অ্যালিগেশন দিয়ে ভাবো তাহলে মুশকিল হয়ে যাবে, সব অঙ্ক করেও তোমার লাভ হবে না। কিছু কিছু অঙ্ক করে সেটা তুমি অ্যালিগেশন দিয়ে গুলো খুব ফাস্ট হয়ে যাবে। কিছু কিছু অঙ্ক যদি আমাকে ভাবতে হয় তাহলে আমি কেন ভাবতে যাবো, কারণ আমাকে অল্টারনেট মেথড তো আছে, সেই জন্য আমি অল্টারনেট মেথড দিয়ে চলে গেলাম, করে নিলাম। পরের কোশ্চেন গুলো আচ্ছা আমি আর করাচ্ছি না, তোমরা পরের কোশ্চেন গুলো করে এসো, এই পেজটা পুরোটা করে এসো। 15টা অঙ্ক, এখানে 15 পর্যন্ত অঙ্কগুলো করো, এগুলো সহজ আছে। 15-20 পর্যন্ত করে এসো, আমি কালকে তাহলে 1 ঘন্টার আর একটা ক্লাস নেব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কালকে 10টায়। হ্যাঁ কালকে 10টায় হবে, 11টার দিকে আমাকে একবার মনে করে দিও। ঠিক আছে। হুম।